অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস নদীর ধারে বাস। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ৩টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম ৩টি পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৪র্থ পর্ব। আধো ঘুম আধো জাগরণে রাতটা একসময় ভোর হয়ে গেল। পৃথিবীতে দর্শন দেওয়ার আগে যখন দিগন্তের আড়ালে সূর্য প্রস্তুতি নিচ্ছে, তখন চোখ খুলল প্রাণেশ। ঘরের জমাট অন্ধকার এখন এমন ফিকে হয়েছে যে কল্পনার ঘুমন্ত শরীরটাকে দেখতে কোনো অসুবিধে হচ্ছে না। ধর্মড়িয়ে উঠে বসল প্রাণেশ। উঠে দাঁড়িয়ে বিছানার দিকে তাকালো। তখন তার মুখ থেকে যাবতীয় বুদ্ধিপ্রসূত সতর্কতা উধাও হয়ে যায়। একেবারে শিশুর সারল্য মাখামাখি থাকে তার মুখে, বন্ধ চোখের পাতায়। এই মুহূর্তে কল্পনাকে দেখে এই কথাই স্পষ্ট হলো। দরজা নিঃশব্দে খুলল সে। অন্ধকার যেমন নেই, তেমনি আলোও ফোটেনি এখনো। তবু চারধার স্পষ্ট দেখা যাচ্ছে। বাইরে তাকিয়ে কিছুই দেখতে না পেয়ে বারান্দায় পা বাড়ালো সে। ঠান্ডা বাতাস বইছে। হালকা ছায়া দিয়ে প্রকৃতি যেন পৃথিবীর শরীর জড়িয়ে রেখেছে। সতর্ক চোখে চারপাশ দেখল সে। না, কোথাও প্রাণের কোনো চিহ্ন নেই। ঠিক তখনই আকাশ থেকে এক ফালি সরু আলো নেমে এলো পৃথিবীতে। সঙ্গে সঙ্গে সামনের জায়গার পরে নদীর জলে নরম আলো ছড়িয়ে পড়ল। ঠিক তখনই নদীর ধারে শুয়ে থাকা, যা এতক্ষণ চোখের আড়ালে ছিল, নড়ে চড়ে বিশাল শরীর নিয়ে সাপটা নেমে পড়ল জলে। নেমে চোখের আড়ালে চলে গেল। ওই ভয়ঙ্কর সাপটা যে এতক্ষণ ওপরে ছিল, তা দেখতে পায়নি প্রাণেশ। আলো ফুটে গেলে ওই সাপ দুটো আর জলের বাইরে যে থাকে না, তা বোঝা গেল। সে সামনে গিয়ে দাঁড়াতেই পৃথিবীটা নরম আলোয় মাখামাখি হলো। আর কোনো ভয় অপেক্ষা করে নেই। প্রাণেশ স্থির করল এখন রান্নাঘরে গিয়ে চা চড়িয়ে কল্পনাকে ডাকবে। এটুকু সে করতেই পারে। দুবার গরম করে চা ঢেকে রেখেছে প্রাণেশ। অন্ধকারে ঘুমোচ্ছে কল্পনা। ওকে ঘুম থেকে না তুলে কলতলায় চলে গেল প্রাণেশ। কুয়ো এবং নলকূপের সহাবস্থান কলতলায় রয়েছে। খানিকটা দূরে স্নানঘরে সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। কলতলা থেকে ফিরে প্রাণেশ দেখতে পেল কল্পনা বিছানায় পা মুড়ে বসে আছে। প্রাণেশ বলল, ঘুম ভাঙল? চা রেডি। ওপাশে কলতলা রয়েছে, ফ্রেশ হয়ে আসুন, নইলে ঠান্ডা হয়ে যাবে। দরজা খুলে রেখেছেন? বাইরে কি অবস্থা? খাট থেকে নেমে দাঁড়ালেন কল্পনা। দিনের আলো ফুটে গেলে এটা একদম শান্তির জায়গা হয়ে যায়, কোনো ভয় নেই। ঘর থেকে বেরিয়ে বাঁদিকে খানিকটা গেলেই কলতলা পাবেন। দরজা পুরো খুলে দিয়ে বলল প্রাণেশ। 15 মিনিট পরে বারান্দায় দুটো চেয়ার নিয়ে এসে প্রাণেশ কল্পনাকে চায়ের কাপ দিল। গরম জল ভেবে খেয়ে নিন, দুবার ফোটাতে হয়েছে তো, খারাপ লাগলে বলবেন, আপনাকে নতুন চা করে দেব। অনেক ধন্যবাদ। চায়ের চুমুক দিয়ে কল্পনা বললেন, আমার অসুবিধে হচ্ছে না। হাতের ঘড়ি দেখলেন কল্পনা। ওরে বাবা, অনেক বেলা হয়ে গিয়েছে। আপনি কি রোজ এত বেলা করে ঘুম থেকে ওঠেন? একদম না, কাল রাতে ঘুম হয়নি, তাই ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। হাত বাড়ালো প্রাণেশ। দিন, রেখে আসি। না না, আমি রেখে আসবো। কাপ নিয়ে উঠে দাঁড়ালেন কল্পনা। কোথায় রাখতে হবে তা যখন জানেন না, বলেই মাথা নাড়ল প্রাণেশ। এই যে এসে গিয়েছে, আর চিন্তা নেই। কল্পনা ঘাড় ঘুরিয়ে দেখল অল্প বয়সী একটি মেয়ে সাঁকো পেরিয়ে এদিকে আসছে। মেয়েটি যে আদিবাসী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু গায়ের রং বেশ উজ্জ্বল, শরীরের গড়নও মন্দ নয়। তার মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে এলো, এ কে? আমার আগে যিনি এখানে থাকতেন তার রান্নাও করে দিত, সেই সূত্রে আমার জন্যও রেঁধে দেয়। প্রাণেশের কথার মধ্যে মেয়েটি মাথা নিচু করে হেঁটে রান্নাঘরে চলে গেল। ওরা যে এখানে দাঁড়িয়ে আছে তা দেখেও দেখল না। কত মাইনে নিচ্ছে? জিজ্ঞাসা করলেন কল্পনা। আমি ঠিক জানি না, মানে আমার সঙ্গে এখনো কথা হয়নি। তাহলে তো বেশ ভালোই আছেন মনে হচ্ছে। ওকে কাল বিকেলে আমি যখন এলাম তখন দেখতে পাইনি তো। না, গতকাল পর্যন্ত এক বেলায় রান্না করে যেত। প্রাণেশের কথা শেষ হতেই রান্নাঘর থেকে বড় বাটি নিয়ে বেরিয়ে এলো বন্যা।
এটা কি ফেলে দেব? বাটিটা উল্টে ছিল। ও, তাহলে রাখার দরকার নেই, প্রাণেশ বলল। এই যে, কি নাম তোমার? জিজ্ঞাসা করলেন কল্পনা। বন্যা, মুখ তুলে জবাব দিল মেয়েটি। ঠিক তখনই গাড়ির ইঞ্জিনের আওয়াজ ভেসে এলো। প্রাণেশ কয়েক পা এগিয়ে গিয়ে বলল, একটা গাড়ি আসছে, বোধহয় চাকা সারিয়ে আপনার ড্রাইভার ফিরে আসছে। এটা অনুমান করতে দেখছি আপনার খুব ভালো লাগছে। বাঁকা গলায় কথাগুলো বললেন কল্পনা। তারপর নিজেই এগিয়ে গিয়ে সাঁকোর উপরে দাঁড়ালেন। গাড়ি এসে থামল। ড্রাইভার বাঁদিকের আসন থেকে নেমে হাত নাড়ল। চাকা ঠিক হয়ে গিয়েছে ম্যাডাম, এখনই ফিট করে দিচ্ছি। 150 টাকা লেগেছে। এই গাড়ির জন্য 100 আর চাকার জন্য 50। আমি দিয়ে দিয়েছি। ড্রাইভার সরানো চাকা নামিয়ে নিতেই গাড়িটা ঘুরে ফিরে যেদিক থেকে এসেছিল সেদিকে চলে গেল। কল্পনা গলা তুলে জিজ্ঞাসা করলেন, ঠিক কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি হয়ে যাবে, 2টো চাকা তো, স্টেপনিটা ঠিক আছে। ড্রাইভার তার কাজে ব্যস্ত হয়ে পড়লে কল্পনা ফিরে এসে বললেন, সারা রাত আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আশা করি ভুলে যেতে পারবেন। আপত্তি জানাতে গিয়েও চুপ করে গেল প্রাণেশ। তার জীবনে এই প্রথমবার কোনো যুবতী মহিলার সঙ্গে সে একলা ঘরে রাত কাটালো। এ কথা কি চেষ্টা করেও ভুলে যেতে পারবে সে? কল্পনা ঘরের ভেতর থেকে তার ব্যাগ নিয়ে এসে বললেন, তাহলে এখানে যিনি ছিলেন তিনি ফিরে না আসা পর্যন্ত আপনার কোনো কাজ নেই? আমি ঠিক জানি না, আমাকে যা অর্ডার করা হবে, প্রাণেশ বলল। শহরে পোস্টিং চাইলে আমি ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ। আপনার কোনো নাম্বার যদি আমাকে বলেন তাহলে যোগাযোগ করতে পারি, সবিনয়ে বলল প্রাণেশ। ব্যাগ খুলে এক টুকরো কাগজে কিছু লিখে এগিয়ে ধরলেন কল্পনা। আপনি একজন ভালো মানুষ বলেই আমার নাম্বার দিয়ে যাচ্ছি। কথাগুলো শেষ করে সাঁকো পেরিয়ে গাড়ির পাশে গিয়ে দাঁড়ালেন কল্পনা। ড্রাইভার ভালো চাকা গাড়িতে পরিয়ে নিলে কল্পনা পেছনের আসনে উঠে বসে গাড়ির জানালার কাঁচ নামিয়ে প্রাণেশের দিকে তাকিয়ে তার আঙুলগুলো নাড়লেন। গাড়িটা এগিয়ে গেল। ধীরে ধীরে এবড়ো থেবড়ো রাস্তায় দুলতে দুলতে চোখের আড়ালে চলে গেল। শ্বাস ফেলল প্রাণেশ। এরকম অভিজ্ঞতা যে তার হবে কখনো ভাবতেও পারেনি সে। এখন এখানে প্রচুর পাখির ডাক, গাছের ডালে হাওয়ার শব্দ, গাড়ির আওয়াজ মিলিয়ে গেলে ওই প্রাকৃতিক শব্দ ছাড়া পৃথিবী যেন খুব নিঝুম হয়ে পড়ে আছে। সাঁকোর ওপর গিয়ে দাঁড়ালো প্রাণেশ। জলের চেহারায় এখানে কোনো পার্থক্য নেই। গতকাল দুপুরে যেমন জল বইতে দেখেছিল এখনো তেমনি বইছে। শব্দহীন ঢেউগুলো বয়ে বয়ে চলে যাচ্ছে, অথচ এই ঢেউগুলোর নিচেই লুকিয়ে আছে দুটো বিশাল চেহারার সাপ। সারা পৃথিবীর অন্ধকার হলেই জল ছেড়ে ডাঙায় উঠে আসে, এখন তাদের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। পেছনের নলকূপের শব্দ হলো। ফিরে তাকালো প্রাণেশ। বন্যা জল তুলছে। ঘরের দিকে ফিরে যাচ্ছিল প্রাণেশ, কাজ থামিয়ে 2 পা এগিয়ে এলো বন্যা। আমি কি 2 জনের খাবার বানাবো? 2 জনের কেন? হো, না, সেই মেম সাহেব খাবেন না, চলে গিয়েছেন। প্রাণেশ খুশি হলো, মেয়েটার সাংসারিক বুদ্ধি আছে। ঘুরে দাঁড়াতে গিয়েও সোজা হলো বন্যা। কাল খাবারগুলি খারাপ হয়েছিল বোধহয়। কেন? না না, ইঁদুর খেয়েছে, ফেলে দিয়েছি। হ্যাঁ, আমি দেখেছি, কাল সন্ধ্যের পর আমি ওই ঘর থেকে বেরোতে পারিনি। তুমি তো জানো না এখানে কি ভয়ঙ্কর সাপ। শেয়ালরাও ঘুরে বেড়ায়, তাই এই ঘরের দরজা খুলতেই সাহস পাইনি। আজ রান্নার পরে পাশের ঘরে খাবার ঢেকে রেখে যেও, প্রাণেশ হেসে বলল। আচ্ছা, মাথা নাড়ল বন্যা। তারপর জিজ্ঞাসা করল, আমি কি দুপুরে আসবো? না, থাক। জলের বালতি তুলে পাশের ঘরে চলে গিয়েও দরজায় ফিরে এলো বন্যা। প্রাণেশ বলল, আচ্ছা বন্যা, তোমার নাম কে রেখেছিল? ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল বন্যার। মাথা নেড়ে বলল, আমি জানি না, লোকে শুনলে হাসে। এই তো নদী, জল কখনো কুল ভাসায়নি। তবু যে কেন কেউ এই নাম রেখেছিল কে জানে। সে ঘরের ভেতরে চলে গেল। তখন মধ্যাহ্ন, সবে স্নান সেরে ভাত খাওয়া শেষ করেছে। বাইরে মানুষের গলা কানে যেতেই বেরিয়ে এলো প্রাণেশ। এসে দেখলো বন্যার বাবা, মা এবং আরো কয়েকজন লোক সাঁকোর সামনে দাঁড়িয়ে আছে। প্রাণেশ এগিয়ে গেল। কি হয়েছে? বন্যার মা কান্না জড়ানো গলায় বলল,
আমার মেয়ে এইখানে সেই যে কাজ করতে এসেছিল, আর বাড়িতে ফিরে যায়নি বাবু। সে কি? সে তো অনেকক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছে। প্রাণেশের কথা শুনে বন্যার বাবা কপাল চাপড়াতে লাগলো। সে বিলাপ করতে লাগলো। যা বলল তা হলো, মেয়েকে এখানে কাজ করতে পাঠানোই ভুল হয়ে গিয়েছে। নিশ্চয়ই সাপে খেয়ে ফেলেছে মেয়েকে। প্রাণেশ বলল, একটু চুপ করো। নদীতে যে বড় সাপ দুটো থাকে তারা তো দিনের বেলা জল ছেড়ে উঠে আসে না। তাহলে ওদের পেটে তোমাদের মেয়ে কি করে যাবে? তোমরা ভালো করে চারধারে খুঁজে দেখো। আচ্ছা চলো, আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। মিনিট 15 খোঁজাখুঁজির পরে বন্যাকে পাওয়া গেল। একটা ঝোপের পাশে তার জ্ঞান হারানো শরীর পড়ে আছে। এক ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল মা। হাতে আঘাতের চিহ্ন, কাপড়ে রক্তের দাগ। প্রাণেশ বলল, একটা কাপড় জলে ভিজিয়ে নিয়ে এসো। অজ্ঞান হয়ে গেছে, আগে ওর জ্ঞান ফেরানো দরকার। বন্যার বাবা দৌড়ে গেল নদীর দিকে। ফিরে এলো তার কোমরে বেঁধে রাখা গামছা জলে চপচপে ভিজিয়ে। ওর মা সযত্নে মুখে, গলা, মাথায় ভেজা গামছা চেপে চেপে শীতল করার চেষ্টা করছিল। একটু পরে ধীরে ধীরে চোখ খুলল বন্যা। স্পষ্ট একরাশ প্রশ্ন প্রত্যেকের মুখ থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ল বন্যার উপর। বন্যা অসহায় চোখে তাকিয়ে থেকে ধীরে ধীরে উঠে বসল। তারপর ক্ষত বিক্ষত হাত দুটো দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। বন্যার মা মেয়ের মাথা পিঠে হাত বুলিয়ে কিছুটা শান্ত করে জিজ্ঞাসা করল, কি হয়েছিল তোর? প্রশ্ন শুনে মাথা নেড়ে নিঃশব্দে বন্যা বোঝাতে চাইল তার কিচ্ছু হয়নি। প্রাণেশ বন্যার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এখানে হাসপাতাল আছে? প্রৌঢ় মাথা নেড়ে বোঝালো, নেই। ডাক্তার পাওয়া যাবে? আবার একই ভঙ্গিতে উত্তর হলো। প্রাণেশের খেয়াল হলো কাল সকালে সে বদন সুন্দর বাবুর ঘরের দেয়ালের তাকে একটা ওষুধের বাক্স দেখেছিল। সে বন্যার বাবাকে ওইখানে অপেক্ষা করতে বলে দৌড়ে প্রাণেশ তার ঘরে ফিরে গেল। ওষুধের বাক্স খুলে অবাক হলো। সেখানে জ্বর, পেট খারাপ, মাথা ধরা ওষুধের সঙ্গে ডেটল, তুলো, ব্যান্ডেজ রয়েছে। দেরি করল না প্রাণেশ। ওষুধ লাগিয়ে তার উপর তুলো চেপে ব্যান্ডেজ বেঁধে দিল প্রাণেশ। মায়ের হাত ধরে উঠে দাঁড়ালো বন্যা। প্রাণেশ ওর বাবাকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল তা কেউ আপনাদের বলেছে? প্রৌঢ় মাথা নাড়ল। হ্যাঁ, ওর বর মেরেছে। প্রাণেশ অবাক হলো। সে কি? ওর বর অন্য গ্রামে থাকে। খেতে দিত না, মারধর করত। তাই ও আমাদের কাছে চলে এসেছিল। কিন্তু মাঝে মাঝে ওর বর এসে ওকে একলা পেলেই টাকা চাইতো। কাল এসে বলেছিল আপনার কাছ থেকে টাকা চেয়ে ওকে নিতে। ও রাজি হয়নি। কথা শেষ করল না বন্যার বাবা। আপনারা ওর বরকে কিছু বলেন না? সে তো আমাদের সামনে আসে না। তাছাড়া হাজার হোক জামাই মানুষ, বুঝতেই পারছেন। ঠিক আছে, ওকে সাবধানে নিয়ে যান। আর একটা কথা, কাল ওকে কাজে পাঠাবেন না, একদিন বিশ্রাম নিতে দিন, প্রাণেশ বলল। সবাই বন্যাকে নিয়ে গ্রামে ফিরে গেল। ওর মা ওকে জড়িয়ে ধরে হেঁটে যাচ্ছিল খুব ধীরে ধীরে। রোদ তখনও তেজি। লোকটা এলো, পরনে হাফ প্যান্ট এবং গেঞ্জি। শটান সাঁকোর উপর দিয়ে হেঁটে এসে দুটো হাত বুকের উপর নমস্কারের ভঙ্গিতে জড়ো করে বলল, আমাকে ক্ষমা করুন বাবু, খুব অন্যায় হয়ে গিয়েছে। লোকটার বয়স 40-এর আশেপাশে। প্রাণেশ জিজ্ঞাসা করল, কে তুমি? আজ্ঞে। চোখ ছোট হলো লোকটার। তোমার নাম কি? হারান। মাথা নাড়ল লোকটা। হারানচন্দ্র সাউ। কি ব্যাপার ভাই, কি দরকার? প্রশ্ন করল প্রাণেশ। আপনি আপনি আমাকে ভাই বললেন? আহা, কি ভালো লোক আপনি। দেখুন তো, মিছিমিছি আমি আপনাকে কি ভুল বুঝেছিলাম। ডান হাত দিয়ে নিজের ডান গালে চড় মারল হারানচন্দ্র। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমি এখনো বুঝতে পারছি না তুমি কে। ওহো, আমি বিনি, আমার বউ। হাসল হারানচন্দ্র। বিনি? কে সে? আগে ওর আদরের নাম বিনি, ভালো নাম বন্যা। বারান্দায় রাখা চেয়ারে বসেছিল প্রাণেশ। শুনে উঠে দাঁড়ালো। তুমি তুমি বন্যার স্বামী? ওকে এইভাবে মেরেছ তুমি? বিশ্বাস করুন বাবু, মারতে আমি চাইনি। মাত্র 50টা টাকা আমি চেয়েছিলাম।
টাকাটাও যদি আপনার কাছ থেকে চেয়ে আমাদের দিয়ে দিত, তাহলে কি আমি ওর গায়ে হাত তুলতাম বলুন আপনি? এত অবাধ্য মেয়ে মানুষ, আপনাকে কি বলবো, কথা শুনে না মোটেই। লোকে নিজের সন্তানকেও শোধরাবার জন্য একটু আধটু চড়চাপড় মারে, মেয়ে ছেলেরা সেটা ভালোই মেনে নেয়। কিন্তু ইনি ড্যাং ড্যাং করে শ্বশুর ঘর ছেড়ে চলে এলেন বাপের কাছে। থুতু ফেলল হারান। তুমি কেন এসেছো এখানে? চোয়াল শক্ত হলো প্রাণেশের। রক্ত মাথায় উঠে গিয়েছিল বলে অন্ধ হয়ে কয়েক ঘা বসিয়ে দিয়েছিলাম। শুনলাম আপনি ওষুধ দিয়েছেন, কিন্তু তাতে কাজ হবে না। বড় ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হবে। আমার জানাশোনা একজন ডাক্তার আছেন পাশের গঞ্জে। কি হয়েছে বললে ওষুধ দিয়ে দেবেন, হারানচন্দ্র বলল। ভালো কথা, এখানে এসেছো কেন? কি আর বলবো বাবু, আমার বউ আপনার রান্না করে দেয়। ওর মাইনে থেকে যদি 50টা টাকা আগাম দিয়ে দেন, তাহলে গঞ্জের ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার বউকে বাঁচিয়ে দিন বাবু। হাত জোড় করলো হারানচন্দ্র। ঠিক আছে, তুমি বন্যার বাবাকে এখানে আসতে বলো, ওর হাতে আমি নিশ্চয়ই টাকাটা দিয়ে দেব, প্রাণেশ বলল। দেবেন না, একদম দেবেন না বাবু। ওষুধ না এনে ওই টাকা সে উড়িয়ে দেবে। বুঝতে পারছেন না, টাকার লোভে নিজের মেয়েকে যে অন্যের ঘরে রান্নার কাজ করতে পাঠিয়েছে। আমাকে দিন, আমি ওষুধ এনে দেব। মাথা নাড়তে নাড়তে হারানচন্দ্র বলল। লোকটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে প্রাণেশ বলল, কিন্তু আপনি যে বন্যার স্বামী, তার কি প্রমাণ আছে? আপনাকে আমি কখনো দেখিনি। আজ যখন বন্যার কাছে গিয়েছিলাম তখনও তো আপনার দেখা পাইনি। ও, বলে ঢোক গিললেন হারানচন্দ্র। শুনলাম বন্যাকে ওর স্বামী নাকি টাকা চেয়ে না পেয়ে এমন মার মেরেছে যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাহলে সেই স্বামী তুমি? বেশ কড়া চোখে হারানচন্দ্রের দিকে তাকালো প্রাণেশ। আগে আমি ভয় পেয়ে একটু সরে গিয়েছিলাম, হাত জোড় করে বলল হারানচন্দ্র। খুব রাগ হচ্ছিল। লোকটাকে দুঘা বসিয়ে দিলে খুশি হতো প্রাণেশ, কিন্তু নিজেকে সামলে নিয়ে এসে বলল, তুমি যে সত্যি কথা বলছো তা কি করে বিশ্বাস করব? যা বলবেন আমি তাই করতে পারি। মাথা নাড়ল হারানচন্দ্র। তাহলে নদীর ওপারে গিয়ে দাঁড়াও, যাও। ওপারে? আঙুল তুলে দেখালো হারানচন্দ্র। হ্যাঁ। শুনেই দ্রুত ওপারে গিয়ে দাঁড়িয়ে সে মাথা নাড়ল। দাঁড়িয়েছি। বাহ, এবার নদীটা সাঁতরে এপারে চলে এসো, প্রাণেশ বলল। হ্যাঁ? আবার কি, তুমি সাঁতার জানো না? মিথ্যে বলবে না। না না, জানি, সাঁতার জানি। তাহলে চলে এসো। হারানচন্দ্র জলের দিকে তাকালো। তার চোখ বড় হলো। ঢেউগুলো খুব শান্তভাবে বয়ে চলেছে, কিন্তু দূর থেকে সে একবার সন্ধ্যের মুখে দেখেছিল বিশাল লম্বা আর মোটা একটা সাপ এই নদীর জল ছেড়ে ডাঙায় উঠে আসছিল। দেখে প্রাণ হাতে নিয়ে সে দৌড়েছিল। হারানচন্দ্র আবার নদীর দিকে তাকালো। কোথাও যে বিরাট সাপ আছে তা বোঝাই যাচ্ছিল না, কিন্তু জলে নেমে সাঁতার কাটতেই সাপটা যদি ওপরে উঠে খপ করে তার শরীর গিলতে শুরু করে, তাহলে মরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। প্রাণেশ ওপার থেকে চেঁচিয়ে বলল, কি হলো? যা চেয়েছিলে তার দ্বিগুণ দেব তোমাকে, সাঁতরে এপারে এসো। হারানচন্দ্র চিৎকার করল, আপনি আমাকে মারতে চান তাই তো? ভেবেছেন খুব বোকা আমি। সাপের পেটে চলে গেলে আমাকে আর টাকা দিতে হবে না তাই তো? চাই না আপনার টাকা। বলে হনহন করে হাঁটতে লাগলো হারান। যেদিক থেকে এসেছিল সেদিকেই চলে গেল। প্রাণ খুলে হাসল প্রাণেশ। অনেক দিন সে এইভাবে হাসেনি। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই গাড়ির আওয়াজ শোনা গেল। প্রাণেশ দেখলো এবড়ো থেবড়ো রাস্তায় গাড়িটা দুলতে দুলতে এদিকে আসছে। প্রায় নৌকোর মতো ওঠানামা করতে করতে গাড়িটা সাঁকোর কাছাকাছি এসে থেমে গেল। গাড়ির পেছনের আসন থেকে নেমে মাথা নাড়লেন বদন সুন্দরবাবু। মানুষটাকে দেখে দ্রুত এগিয়ে গেল প্রাণেশ। আরে আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? গাড়ি থেকে নিজের ব্যাগ টেনে বের করে দরজা বন্ধ করলেন বদন সুন্দর। করে বললেন, সামনে আর আমার থাকার প্রয়োজন হলো না তাই। মানে, আপনার স্ত্রী? প্রশ্নটা শেষ করতে সংকোচ হলো প্রাণেশের। তিনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ।
হাত নেড়ে ড্রাইভারকে চলে যেতে বললেন বদন সুন্দরবাবু। ভাড়ার গাড়ির ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরে গেল। অবাক হলো প্রাণেশ। অত্যন্ত অসুস্থ কোনো মানুষ এত তাড়াতাড়ি কতখানি সুস্থ হতে পারেন? সে বলল, তবু আরো কয়েকটা দিন থেকে এলে পারতেন। থাকার তেমন প্রয়োজন হলো না। তাছাড়া আপনি এমন পাণ্ডববর্জিত জায়গায় পা দেওয়া মাত্র আমি চলে যেতে বাধ্য হলাম। নিশ্চয়ই খুব অসুবিধার মধ্যে আছেন। তা বড় কিছু সমস্যা হয়নি তো? বদন সুন্দরবাবু সাঁকো পেরিয়ে এপারে আসতে আসতে কথাগুলো বললেন। তেমন কিছু নয়, প্রাণেশ ইতস্তত করল। সন্ধে নামলে ঘরের বাইরে যাননি তো? আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু মানুষের তো প্রাকৃতিক প্রয়োজন হয়। সব মাথায় উঠেছিল ওই ভয়ঙ্কর সাপ দেখে। ও, সাপ! কিন্তু ওরা খিদে পেলে খাবার খেতে জল ছেড়ে উপরে উঠে আসে, কিন্তু দিনের আলোয় ওরা কখনোই উপরে উঠবে না। মাথা নাড়লেন বদন সুন্দরবাবু। ঠিকই, কিন্তু সারা রাত এখানে শিকার ধরেছে। আমাকে দরজা বন্ধ করে ভয়ে রাত কাটাতে হয়েছে। আস্ত শেয়াল গিলে খায় যে সাপ, তাদের মেরে ফেলেননি কেন? যদি দিনের বেলায় আক্রমণ করে? প্রশ্ন করল প্রাণেশ। আমার কি মনে হয় জানেন, সাপ দুটো ঠিক প্যাঁচার মতো। দিনের বেলায় বোধহয় চোখে ভালো দেখতে পায় না। তাছাড়া বহুদিন একসঙ্গে থাকতে থাকতে যা হয় আর কি, মায়া পড়ে গেছে বোধহয়। পাশে এসে দাঁড়ালেন বদন সুন্দরবাবু। তারপর জিজ্ঞাসা করলেন, হেড অফিস থেকে কি কাউকে পাঠিয়েছিল? হ্যাঁ, একজন মহিলা গাড়ি নিয়ে এসেছিলেন গতকাল। মহিলা? হ্যাঁ, বোধহয় উঁচু পদে চাকরি করেন। ওর গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল। ভদ্রমহিলার নাম কল্পনা, বলল প্রাণেশ। হ্যাঁ? চোখ কপালে উঠল বদন সুন্দরবাবুর। সে কি, উনি এসেছিলেন এখানে? আমি ছিলাম না বলে রাগারাগি করেননি তো? মুখে তো কিছু বলেননি। কি কাণ্ড! তা ওকে চা খাইয়েছেন তো ভাই? হ্যাঁ, আজ সকালে খেয়ে গেছেন। গতকাল এসেছিলেন আর আজ সকালে চা খেলেন? ঠিক বুঝলাম না। যতটা সংক্ষেপে সম্ভব কালকের ঘটনাটা বদন সুন্দরবাবুকে বলল প্রাণেশ। তার চোখ শুনতে শুনতে যেন কপালে উঠে গেছে। বললেন, আপনি মেম সাহেবের সঙ্গে এক ঘরে সারা রাত থেকেছেন? উনি তা অ্যালাউ করেছেন? কোনো উপায় ছিল না, বাইরে সাপটা বোধহয় ওঁত পেতেছিল। আপনি কি বিবাহিত? আজ্ঞে না। ওই মেম সাহেবও শুনেছি অবিবাহিত। ও, যাকে যাওয়ার আগে মনে কোনো বিরূপ ধারণা নিয়ে যাননি তো? মনে তো হলো না, মানে উনি সেরকম কিছু বুঝিয়ে যাননি। বলেই প্রশ্নটা করে ফেলল প্রাণেশ। কল্পনা দেবী কি খুব রাগী মানুষ? এক সময় তো অনেক ছিলেন। আপনি কি বুঝলেন? আমার তো তেমন কিছু মনে হয়নি। তাহলে তো কোনো চিন্তা নেই। তবে একটা কথা বলি ভাই, আমরা যে চাকরি করি তার অনেক উপরে ওদের জায়গা। যতটা সম্ভব দূরত্ব রেখে চললে আপনি নিরাপদে থাকবেন। যাকে, কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন? মাথা নাড়ল প্রাণেশ। না। বদন সুন্দরবাবু নিচে নামিয়ে রাখা তার ব্যাগ তুলে নিলেন। এখন থেকে আমি যতদিন এখানে থাকবো ততদিন ওই পাশের ঘরেই থাকবো। শুধু ওই ঘরে একটা শতরঞ্জি আর বালিশ রাখা আছে, তা পেলেই আমার চলবে। বদন সুন্দরবাবু পা বাড়ালেন। তাকে থামালো প্রাণেশ। আপনি এতকাল যে ঘরে ছিলেন সেখানেই থাকবেন। পাশের ঘরে শতরঞ্জিতে শুলে আমার কোনো অসুবিধা হবে না। প্লিজ, আপনি আমাকে লজ্জায় ফেলবেন না। অবাক হয়ে প্রাণেশের দিকে তাকালেন বদন সুন্দরবাবু। তুমি ঠিক বলছো? একদম। প্রাণেশ হাসল। আমি খুব খুশি হলাম আমাকে তুমি করে বললেন। আপনার চেয়ে বয়সে আমি অনেক ছোট। আপনি বলার দরকার নেই। ঘরে ব্যাগ রেখে পোশাক বদলে হাত মুখে জল দিয়ে এসে বদন সুন্দরবাবু অবাক হয়ে দেখলেন প্রাণেশ তার জন্য ডাল ভাত তরকারি একটা থালায় নিয়ে এসে টেবিলের উপর রেখেছে। তিনি চমকে উঠলেন। এ কি? নিশ্চয়ই অনেকক্ষণ বেরিয়েছেন, খেয়ে নিন। খুকি এসেছিল? আপনি বন্যাকে খুকি বলেন বুঝি? হ্যাঁ, বড় ভালো মেয়ে। ওর স্বামীটা খুব বদমাশ। তাকে ছেড়ে বাপের বাড়িতে এসেও নিস্তার পাচ্ছে না মেয়েটা। কিন্তু তুমি তো জানতে না আজ আমি ফিরে আসব। এ নিশ্চয়ই তোমার রাতের খাবার। বদন সুন্দরবাবু মাথা নাড়লেন।
আমার সঙ্গে বিস্কুট আছে, তাই খেয়ে নিব। না না, প্লিজ খেয়ে নিন, রাতের ব্যবস্থা হয়ে যাবে। শুরু করুন, জল এনে দিচ্ছি। প্রাণেশ ঘর থেকে বেরিয়ে গেল। তখনও রোদ মরে যায়নি। গল্প করতে করতে বন্যার কথা বলে ফেলেছিল প্রাণেশ। শোনা মাত্র উঠে দাঁড়িয়েছিলেন বদন সুন্দরবাবু। সে কি? বলেই মুখ তুলে আকাশ দেখলেন। তারপর বললেন, আমি মেয়েটাকে দেখে আসি, যাব আর আসব। ব্যস্ত হয়ে বদন সুন্দরবাবু পা বাড়াতেই প্রাণেশ বলল, আমি আপনার সঙ্গে যাচ্ছি। যাবে? বেশ, চলো। রান্নাঘরের দরজার পাশে রাখা দুটো লাঠি তুলে এনে একটা প্রাণেশকে দিয়ে বললেন, এটা সঙ্গে রাখো। একদম খালি হাতে যাওয়ার চেয়ে এটা সঙ্গে রাখলে মনে বল পাবে। চলো। সাঁকো পেরিয়ে হনহনিয়ে হাঁটতে লাগলেন বদন সুন্দরবাবু। তার মুখ দেখে বোঝাই যাচ্ছিল তিনি বেশ উদ্বিগ্ন। তাকে অনুসরণ করে নদীর ধার ছেড়ে অনেকটা ভেতরে চলে এসে ওরা মোটামুটি পরিচ্ছন্ন গ্রামের সামনে এলো। গ্রামে বাড়ির সংখ্যা বড়জোর ৩০-৩৫ হবে। কয়েকজন মাঝবয়সী মানুষকে দেখা গেল এক জায়গায় বসে কথা বলছে। প্রাণেশ লক্ষ্য করল গ্রামে বাড়িঘরের চারপাশে উঁচু বাঁশের দেয়াল দেওয়া আছে। দেয়ালটির উচ্চতা খুব বেশি হলে ফুট 4 হবে। এখন ভেতরে যাওয়ার যে দরজা দেয়ালে করা আছে সেটি খোলা। বদন সুন্দরবাবু সেই দরজা দিয়ে ভিতরে ঢুকতেই লোকগুলো উঠে দাঁড়ালো। বদন সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, বন্যার বাবা কোথায়? গঞ্জের ডাক্তারের কাছে গিয়েছে, একজন জবাব দিল। ও, বন্যা এখন কেমন আছে? অল্প বয়সী একজন বলল, শুয়ে আছে। ঠিক আছে, ওর মাকে বলো আমরা এসেছিলাম। বদন সুন্দর বলা মাত্র ছেলেটি হাত তুলে দাঁড়াতে বলে ভেতরের দিকে দৌড়ে গেল। বদন সুন্দরবাবু সামনে দাঁড়ানো লোকগুলোকে জিজ্ঞাসা করলেন, মেয়েটার স্বামী কি এখানে এসে ক্ষমা চেয়েছে? না, ওটা একটা অমানুষ। আমরা এদিকে দেখতে পেলে এমন মার মারবো যে জীবনে ভুলতে পারবে না, একজন রাগী গলায় বলল। এ সময় বন্যার মা মেয়েকে ধরে নিয়ে এলেন। পেছনে আরো কিছু মহিলা। বদন সুন্দরবাবুর দিকে তাকিয়ে মাথা নিচু করল মেয়েটি। তার মাথায় ছেঁড়া কাপড়ের অপটু হাতে বাঁধা ব্যান্ডেজের একটা অংশ কালচে লাল হয়ে আছে। খুব কষ্ট হচ্ছে রে, উত্তর দিল না বন্যা। তোর বাবা ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দিলে ঠিক করে খাবি। আর শোন, যতদিন একদম ভালো না হচ্ছিস ততদিন আমার ওখানে যাওয়ার দরকার নেই। এই নতুন বাবুরও একই কথা। কথা বলতে বলতে পকেট থেকে 5টা 10 টাকার নোট বের করে বন্যার মাকে বললেন, এটা রেখে দাও, ভেবে নাও মাইনের টাকা দিচ্ছি। চলি রে মা। হাত নাড়ে পা বাড়াতে প্রাণেশ বলল, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। হঠাৎ বন্যা কথা বলল, আপনারা কি ওকে শাস্তি দেবেন না? হকচকিয়ে গেল প্রাণেশ। তারপর বলল, অন্যায় যে করে সে একদিন না একদিন শাস্তি পাবেই। তবু আমি বলবো, তুমি মুখ বুঝে অত্যাচার সহ্য করো না। আত্মরক্ষা করতে হলে যা যা করা দরকার তা অবশ্যই করবে। কথাগুলো বলে প্রাণেশ যদিও বদন সুন্দরবাবুকে অনুসরণ করল, কিন্তু তার মনে হলো সে সঠিক কথা বলল না। বলতে পারল না আইনের আশ্রয় নিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো। অবশ্যই এ কথা বলার সে কে? বদন সুন্দরবাবু মেয়েটিকে অনেক দিন ধরে চেনেন। যদি বলার হতো তাহলে তিনিই বলতেন। রাস্তায় পা দিয়ে বদন সুন্দরবাবু বললেন, সর্বনাশ, জোরে পা চালাও, আলো পড়ে আসছে, অন্ধকার নেমে এলে খুব বিপদে পড়তে হবে। বদন সুন্দরবাবু কথা শেষ হতে না হতেই চিৎকার শোনা গেল, বাবু! দাঁড়াতে হলো। ততক্ষণে ছুটে কাছে এসেছে বন্যার বাবা। হাঁপাতে হাঁপাতে দুটো হাত কপালে ঠেকিয়ে বলল, মেয়েকে দেখতে এসেছিলেন? হ্যাঁ। বদন সুন্দরবাবু মাথা নাড়লেন। আমি ওর জন্য ওষুধ নিয়ে এলাম, কিন্তু আপনারা আলো না নিয়ে এই পথে যাবেন কি করে? একটু অপেক্ষা করুন, আমি কয়েকজনকে ডেকে আলো সঙ্গে নিয়ে। বন্যার বাবা ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালে তাকে থামালেন বদন সুন্দরবাবু। এখনো যেটুকু আলো আছে পা চালিয়ে ঠিক চলে যেতে পারবো। আমরা দুজন আছি, হাতে লাঠি আছে, কোনো চিন্তা নেই, আসছি। বদন সুন্দরবাবুর পক্ষে যতটা দ্রুত সম্ভব ততটা হাঁটতে গিয়ে হাঁপিয়ে পড়লেন। একটু দাঁড়িয়ে শ্বাস নিয়ে বললেন, আর পারি না, বয়স যে অনেক হয়ে গেছে, এখন শরীরও বুঝিয়ে দিচ্ছে। প্রাণেশ বলল, দৌড়াতে হবে না,
ধীরেই হাঁটুন, আমরা তো দুজন আছি। অন্ধকার এখনো তেমন ঘন হয়নি। সতর্ক চোখে ৩ দিক দেখতে দেখতে বদনসুন্দরবাবুকে পাশে নিয়ে হাঁটছিল প্রাণেশ। এখনো পৃথিবীটা আবছা আবছা দেখা যাচ্ছে। হঠাৎ খুব কাছে একটা শেয়াল এমন জোরে চেঁচিয়ে উঠল যে প্রাণেশ চিৎকার করে লাঠি উঁচিয়ে ধরল। বদনসুন্দরবাবু বললেন, ওটা শেয়াল। শেয়াল মানুষকে চট করে আক্রমণ করে না। ওই তো নদী, আবছা দেখা যাচ্ছে। তবে নদীর ধার দিয়ে চলার যে পথ রয়েছে সেটা দিয়ে হেঁটো না। কেন? জিজ্ঞাসা না করে পারল না প্রাণেশ। তেনারা রাত নামলে এই পথে বিশ্রাম করতে আসেন, তাই ওই পথটা এড়িয়ে যাওয়াই ভালো। কিন্তু কিছুই হলো না। প্রাণেশ সেই সাপ দুটোর একটাকেও দেখতে পেল না। নদীর পাশ দিয়ে পথ চিনে ওরা হেঁটে সাঁকুর উপর উঠে পড়ল। উঠে আকাশের দিকে তাকিয়ে বদনসুন্দরবাবু বললেন, আজ বোধহয় একটু তাড়াতাড়ি চাঁদ উঠবে। চলো ভাতে ভাত ফুটিয়ে নেই। হেসে ফেলল প্রাণেশ। চাঁদ ওঠার সঙ্গে ভাতে ভাত রান্নার কথা সে কোনোদিন কাউকে বলতে শোনেনি। চারধার নিঝুম, অন্ধকারে এখনো আলো যেন একটু ছুঁয়ে রয়েছে। প্রাণেশ বলল, আপনি বিশ্রাম করুন, আমি রাতের খাবার বানিয়ে নিচ্ছি। এখন ভাতে ভাত বানাতে হলেও শোয়ার ঘরের দরজা বন্ধ না করা ভুল হবে ভাই, বলেই ঘরের দিকে তাকিয়ে বদনসুন্দর চাপা গলায় বললেন, এ কি, কে ওখানে? প্রাণেশ চিৎকার করল, এই কে তুমি? এবার লোকটি দৌড়ে সাঁকোর কাছে চলে এলো। আগে আমি হারানচন্দ্র। সে কি, তুমি এখানে কি করছো? গলা চড়ালেন বদনসুন্দরবাবু। সঙ্গে সঙ্গে তার পায়ের সামনে বসে পড়ল হারানচন্দ্র। আমাকে ক্ষমা করুন আপনারা, আমি পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই বাবু। এই ওঠো, ওঠো বলছি। নিজে তো কোনো কাজকর্ম করো না, অথচ টাকার জন্য বউকে মেরে রক্ত বের করে দিচ্ছ। তোমাকে পুলিশে কেন দিল না ওরা? বেশ রাগী গলায় বললেন বদনসুন্দরবাবু। ভুল হয়ে গেছে, রাগের মাথায় করেছি। আমার বাপ ঠাকুরদার কাছ থেকেই রাগ পেয়েছি। উফ! বারংবার কপাল চাপড়াতে লাগলো হারানচন্দ্র। প্রাণেশের খুব রাগ হচ্ছিল, লোকটাকে তাড়িয়ে দেওয়া উচিত। বদনসুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, এখানে এসেছো কেন, কি মতলব? হারানচন্দ্র উঠে দাঁড়ালো। আমি পাপী, বউয়ের গায়ে হাত তুলেছি, তাই নিজেকে শাস্তি দিতে আমি কালাপানি পার হয়ে যেতে চাই। সেখান থেকে আর এখানে ফিরে আসবো না আমি। আমার কথা বিশ্বাস করুন। কালাপানি মানে? প্রাণেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল। সমুদ্র, সমুদ্রের ওপারে শুনেছি আন্দামান নামে একটা দ্বীপ আছে। সাহেবরা পাপীদের সেখানে পাঠিয়ে দিত, তারা আর ফিরে আসতে পারত না। শুনেছি জাহাজে চেপে সেখানে যেতে হয়। আমি চলে যাব। বেশ কাঁদো কাঁদো গলায় বলল হারানচন্দ্র। তোমার সেখানেই চলে যাওয়া উচিত, বেশ জোর দিয়ে বললেন বদনসুন্দরবাবু। সরো, আমাদের যেতে দাও। হাত জোর করে হারানচন্দ্র বলল, আমাকে প্রায়শ্চিত্ত করতে যদি আপনারা সাহায্য না করেন, তাহলে আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা পাবো না বাবু। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি কি করব? তুমি কি সাহায্য চাইতে এখানে এসেছো? প্রাণেশ জিজ্ঞাসা করল। আপনারা আমাকে আন্দামানে পৌঁছে দিন বাবু। মানে? আমরা কিভাবে পৌঁছে দেব? হকচকিয়ে গেল প্রাণেশ। আমি এখান থেকে শহরে যাব, শহর থেকে নদী পেরিয়ে গঞ্জের স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে সাগরের ধারের স্টেশনে নেমে জাহাজে উঠলে আন্দামান দ্বীপে পৌঁছে যেতে পারবো। হারানচন্দ্র এক নিঃশ্বাসে বলে গেল। যেদিকে চোখ যায় চলে যাও, এখানে কেন এসেছ? বদনসুন্দরবাবু পা বাড়ালেন। সঙ্গে সঙ্গে হারানচন্দ্র কাতর গলায় বলল, আপনারা দুজনে শুধু আন্দামানের জাহাজ থেকে নেমে যাওয়া পর্যন্ত যাবতীয় ভাড়া যদি দিয়ে দেন, তাহলে আমি সেখানে নতুন মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো। অসম্ভব, তোমার মতো মাতাল মিথ্যেবাদীকে একটা টাকাও দেব না। মদ খাওয়ার টাকার জন্য বউকে খুন করতে গিয়েছিলে? কোন সাহসে এখানে টাকা চাইতে এসেছো? হ্যাঁ? চিৎকার করে কথাগুলো বললেন বদনসুন্দর। সরে যাও, সরে যাও বলছি। প্রায় ধাক্কা মেরে হারানচন্দ্রকে সরিয়ে দিয়ে অন্ধকারে হেঁটে ঘরের বারান্দায় পা রাখলেন বদনসুন্দরবাবু। প্রাণেশ তার সঙ্গী হলো। ঘরে ঢোকার আগে বদনসুন্দরবাবু চেঁচিয়ে বললেন, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, সাপের পাল্লায় পড়লে খুব বিপদে পড়বে।
হারানচন্দ্র করুণ গলায় বলল, আর কি বেশি বিপদ হবে? আমার কপাল চিরকালই এরকম। তাড়াতাড়ি এক বালতি জল নলকূপ থেকে তুলে ঘরে নিয়ে আসতেই প্রাণেশ দেখল বদনসুন্দরবাবু ইতিমধ্যে আলো জ্বেলে ফেলেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, লোকটা আছে না চলে গিয়েছে? দেখতে পাইনি, বাইরেটা এখন আঁধারে ঢেকে গিয়েছে। ঠিক তখনই আর্তনাদটা ভেসে এলো। প্রাণ সংশয় হলে আতঙ্কে মানুষ এইরকম চিৎকার করতে পারে। চিৎকারটা যে হারানচন্দ্রের তাতে কোনো সন্দেহ হলো না প্রাণেশের। চিৎকারটা আচমকা থেমে গেলে বদনসুন্দরবাবু হ্যারিকেন তুলে দরজার বাইরে পা রাখলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। ঠিক সেই সময় আকাশে গতকালের চেয়ে স্বাস্থ্যবান চাঁদ দেখা দিতেই পৃথিবীটা দৃশ্যমান হলো। অন্ধকার অনেক পাতলা হয়ে গিয়েছে। সেই পাতলা অন্ধকারে দৃশ্যটা দেখতে পেয়ে চিৎকার করে উঠল প্রাণেশ। বিশাল সাপটা এখন সাঁকোর উপরে, ঠিক যে জায়গায় ওরা এতক্ষণ দাঁড়িয়েছিল। সাপটার মুখের ভেতরে একটি শরীরের ঊর্ধ্বাঙ্গ ঢুকতে শুরু করেছে। মানুষটির কাঁধ, বুক, পিঠ, নিম্নাঙ্গ এখনো বাইরে। প্রাণেশ আগুপিছু না ভেবে দৌড়ে কাছে চলে গেল। বারান্দায় ফেলে রাখা লাঠিটাকে তুলে নিয়ে তারপর উন্মাদের মতো সাপটার মাথায়, শরীরে প্রচণ্ড জোরে আঘাত করতে লাগলো। সাপটা যন্ত্রণা পাচ্ছিল। মাথা ঘুরিয়ে কে আঘাত করছে দেখতে চাইছিল, কিন্তু তার মুখের মধ্যে হারানচন্দ্রের শরীরটার অনেকটা থাকায় সে সফল হচ্ছিল না। ততক্ষণে আলো নিয়ে লাঠি হাতে বদনসুন্দরবাবু কাছে চলে এসেছেন। দৃশ্যটি দেখে তিনিও তার হাতের লাঠি ব্যবহার করতে লাগলেন। শরীর দুমড়ে মোচড়ে প্রবল শক্তি প্রয়োগ করে গিলে ফেলা দেহ উপড়ে ফেলল সাপটা, কিন্তু মাথায় দুটো লাঠির ভয়ঙ্কর আঘাত তার পক্ষে সহ্য করা আর সম্ভব হলো না। প্রাণেশ চিৎকার করল, সাপটা মরে গেছে। বদনসুন্দরবাবু তখন মৃত হারানচন্দ্রের বীভৎস শরীরটা একপাশে সরিয়ে দিয়ে বললেন, দারুণ কাজ করেছ। সাপটার অনেক বয়স হয়েছে বলে লড়াই করতে পারল না, কিন্তু এখন রাত নেমে গিয়েছে। পুলিশকে খবর দেয়া দূরের কথা, গ্রামেও খবর দেয়া ভোরের আগে সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে জোড়া সাপের একটা এখনো বেঁচে আছে। চলো ঘরের ভেতরে যাই। বদনসুন্দরবাবু যে সাহসী মানুষ তা প্রাণেশ বুঝতে পারছিল। ওই রান্নাঘরের দরজা বন্ধ করে তিনি ভাতে ভাত রান্না করে শোয়ার ঘরে নিয়ে এলেন। দ্রুত খাওয়া শেষ করে প্রাণেশ পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। এই ঘরে কোনো তক্তপোষ নেই। নিচে শতরঞ্জি বিছিয়ে শুয়ে পড়ল সে। আর তারপরেই গর্জন শুরু হলো হায়নার ডাক। আজ গত 2 রাতের চেয়ে আওয়াজগুলো বেশি জোরে হচ্ছে। ঘুম আসছিল না প্রাণেশের। বন্যার স্বামী অত্যন্ত বদ মানুষ। লোকটা যদি সত্যি সত্যি আন্দামানে চলে যেতে পারত তাহলে মন্দ হতো না। অবশ্য যাওয়ার গাড়ি ভাড়া হাতে পেলে যে টাকাগুলো ভাটিখানায় গিয়ে শেষ করতো না এমন গ্যারান্টি ছিল না। লোকটা তার পাপের শাস্তি এইভাবে পাবে তা কে জানত। এখন এই রাতে বন্যা বা তার পরিবার অথবা তার গ্রামের কেউ জানে না যে হারানচন্দ্রকে সাপের পেট থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। যখন জানতে পারবে তখন নিশ্চয়ই সবাই স্বস্তি পাবে। কিন্তু বন্যা কি এইভাবে হারানচন্দ্রের মৃত্যুতে খুশি হবে? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস নদীর ধারে বাস এর 4র্থ পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। শেষ পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।